Viewers, welcome to my YouTube channel English with মলয় ঘোষ। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি যারা থার্ড সেমে পড়াশোনা করছো, যাদের L1 টু ইংলিশ আছে, তাদের জন্য তাদের যে সিলেবাস সেই সিলেবাসের ভিডিও এবং তাদের জন্য আজকের শেষ ভিডিও। আমি ভেবেছিলাম আগের দিনে ভিডিওতেই সমস্ত কিছু কভার করে দেব, কিন্তু সরস্বতী পুজোর বিসর্জনের যা মাত্রা সেদিন ছিল তাতে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠেনি, যার জন্য দুটো মাত্র সেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি 3 নম্বর যে সেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, সেই সেটটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে লিখেছো যে স্যার শুধু এই কটা করলেই হবে তো? আমি তাদের জন্য বা সবাইকার জন্য একটা কথা বলি, তোমাদের সিলেবাস যেগুলো আছে আমি চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার মনে হয় না কোনো ইউটিউবার বা কোনো ইউটিউব প্ল্যাটফর্মে এইভাবে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবে, টপিক ধরে ধরে বুঝিয়ে দেবে এবং তার শেষে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন, এমসিকিউ কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, 2-1টা কোয়েশ্চেন শেয়ার করবে, ঠিক আছে, বা 2-10টা কোয়েশ্চেন শেয়ার করবে, কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি এমসিকিউ কোয়েশ্চেন্স হতে পারে সেটা আশা করছি গোটা ইউটিউব প্ল্যাটফর্ম খুঁজলেও তোমরা পাবে না, ঠিক আছে? আমি ভেবেছিলাম হয়তো এই ভিডিওগুলো আরও পাবলিক হবে, কিন্তু আমার ধারণাটা সেটা ভুল, কারণ ভিডিওগুলো সেইভাবে পাবলিক হয়নি। অর্থাৎ কলেজে যারা পাশের স্টুডেন্ট আছো থার্ড সেমিস্টারে সবাইকার কাছে পৌঁছায়নি। আমি তোমাদের রিকোয়েস্ট করেছিলাম যে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে কলেজের, যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের মধ্যে শেয়ার করে দিও, তাতে যা কী হবে তারাও একটু উপকৃত হবে। কারণ এই সাবজেক্টটা কোনো প্রফেসর বা কোনো স্যার সাধারণত পড়ান না এবং ইউটিউব প্ল্যাটফর্মেও নেই, সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই এখনও বলছি তোমাদের বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দিও, আর তারাও যাতে ব্যাপারটা উপকৃত হয়, চ্যানেলটা সম্পর্কে জেনে এখান থেকে ভিডিওগুলো দেখে নোট করে তারা যেন ভালো মার্কস স্কোর করতে পারে, ঠিক আছে? চলো, আজকে তোমাদের সঙ্গে যে আমি থার্ড তোমার সেটটা আমি শেয়ার করবো বলেছিলাম, সেই সেটটা শেয়ার করতে চলেছি। অনেকে হয়তো বলেছে স্যার পেজগুলো দেখিয়ে বা কোয়েশ্চেনগুলো দেখিয়ে ভিডিওটা শেয়ার করুন, সুবিধা হয় আপলোড করুন, কিন্তু দেখো একটা কথা বলি, এইভাবে করলে জিনিসটা অতটা আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে না, ঠিক আছে? তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে বা শোনার পর নোট করতে অসুবিধা হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নোট করলে সুবিধা হবে, ঠিক আছে? কিন্তু আমি বলছি, বলার সঙ্গে সঙ্গে আমি যখন সেই আনসারটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি যে কেন এই আনসারটা হবে, তো এবং সেটা যখন তোমরা শুনছো, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের আইডিয়াটা আরও ভালো করে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা বলছি যে যারা চ্যানেল এখনও নতুন, তারা আমার পূর্বের যে ভিডিওগুলো আছে টপিক ওয়াইজ, সেই ভিডিওগুলো দেখে যদি এমসিকিউ কোয়েশ্চেন্সে আসো তাহলে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে, ঠিক আছে? এবং তোমরা অল্পই বা নিজেরাই এমসিকিউ আনসারগুলো করতে পারবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই ডাইরেক্ট এমসিকিউ কোয়েশ্চেন আনসারগুলো দেখছো, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? তাই বলবো পূর্বের ভিডিওগুলো দেখে নাও, আর যদি না দেখে থাকো, যদি আর সেই সময় তোমাদের না থাকে, তাহলে এগুলোই দেখে যাও, অসুবিধা হলেও তো করার কিছু নেই, ঠিক আছে? তবে আশা করব ভিডিওগুলো দেখবে এবং তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করবে। যাই হোক, চলো দেখে নিই এই সেটটা 4টে চ্যাপ্টার থেকে নিয়েই করা, ক্লিয়ার? টোটাল কোয়েশ্চেন যেভাবে সেট হয় সেইভাবেই করা, এবং এটুকুও বলতে পারি যতগুলো এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি
উইদিন সিলেবাস কোয়েশ্চেন্স হলে সেখান থেকেই পাবে, দু একটা কোয়েশ্চেন্স হয়তো বাইরে থেকে থাকবে, বাকি কোয়েশ্চেন সব এখান থেকেই পাবে। এবং যে কোয়েশ্চেনগুলো বাইরে থেকে থাকবে সেগুলো কিন্তু এই গ্রামাটিক্যাল পার্ট বা প্রভার্বিয়াল কোয়েশ্চেন এই ধরনের কিছু থাকবে, ঠিক আছে। বাকি সিলেবাসের মধ্যে যে কোয়েশ্চেন থাকবে এর বাইরে কোয়েশ্চেন আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আশা করছি হবে না, ঠিক আছে। দেখে নিন 1 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস should not be used in plain language? কোয়েশ্চেনটা কি? Which of the following options should not be used in plain language? প্লেন ল্যাঙ্গুয়েজে নিচে কোন অপশনটা বা কোন আনসারটা বা কোন ফিচারটা ব্যবহার করা হয় না? মানে 4টে অপশন আছে, 4টে অপশনে 4টে বৈশিষ্ট্য লেখা আছে, সেই 4টে বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্লেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যায় না? 1 নম্বর কি? রাইটিং শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, শর্ট SHORT, শর্ট, রাইটিং শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। 2 নম্বর কি? ইউজিং এভরিডে ওয়ার্ডস, ইউজিং এভরিডে ওয়ার্ডস। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ফোকাসিং অন মেন আইডিয়া। 3 নম্বর কি বললাম? ফোকাসিং অন মেন আইডিয়া। 4 নম্বর অপশন হচ্ছে ইউজিং প্যাসিভ ভয়েস। কি বললাম? ইউজিং প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? 4টে অপশন বলেছি, 4টে অপশনের মধ্যে আমরা জানি প্লেন ল্যাঙ্গুয়েজে শর্ট এবং সিম্পল সেন্টেন্স লিখতে হয়, প্লেন ল্যাঙ্গুয়েজে এভরিডে ওয়ার্ড ইউজ করতে হয়, প্লেন ল্যাঙ্গুয়েজ মেন আইডিয়ার উপরে ফোকাস করে। তাহলে আনসার কি? আমি কোয়েশ্চেনে বলেছিলাম কোন অপশনটা, কোন ফিচারটা প্লেন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য নয়। আমরা সাধারণত প্লেন ল্যাঙ্গুয়েজে কি করি? অ্যাক্টিভ ভয়েস ইউজ করি, কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করি না। অতএব অপশন কি হবে? না ডি। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর দেখো, ইন প্লেন ল্যাঙ্গুয়েজ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস should be used instead of submit your application? কোয়েশ্চেনটা আগে বলি, in plain language which of the following words should be used instead of submit your application? মানে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে আমি হয়তো লিখলাম সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন, কিন্তু এবার আমি সেটা প্লেন ল্যাঙ্গুয়েজে লিখব। তাহলে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন এর পরিবর্তে আমি 4টে অপশন দিয়েছি, সেই অপশনের মধ্যে 4টে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সাবমিট ইওর অ্যাপ্লিকেশনের পরিবর্তে আমি লিখব? 1 নম্বর কি? চেঞ্জ। 2 নম্বর অপশন কি? ডিপেন্ড। 3 নম্বর অপশন অ্যাপ্লাই। আর 4 নম্বর অপশন হেল্প। 1 নম্বর অপশন চেঞ্জ, 2 নম্বর ডিপেন্ড, 3 নম্বর অ্যাপ্লাই, 4 নম্বর হেল্প। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অ্যাপ্লাই। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই। ক্লিয়ার? চলো 3 নম্বর দেখি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ এসেন্সিয়াল ফর। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ এসেন্সিয়াল ফর। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কোথায় এসেন্সিয়াল? কোন ক্ষেত্রে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে? 4টে অপশন দিয়েছি। 1 নম্বর হচ্ছে ওরাল কমিউনিকেশন, 2 নম্বর দিয়েছি ভার্বাল কমিউনিকেশন, 3 নম্বর দিয়েছি সাইলেন্ট কমিউনিকেশন, আর 4 নম্বর দিয়েছি লিটারারি কমিউনিকেশন। 1 নম্বর অপশন ওরাল কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, 3 নম্বর হচ্ছে সাইলেন্ট কমিউনিকেশন, আর 4 নম্বর হচ্ছে লিটারারি কমিউনিকেশন। ক্লিয়ার? তাহলে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা জানি সবসময় কোথায় ইউজ করা হয়? লিটারেচারের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আনসার হবে ডি, লিটারারি কমিউনিকেশন। লিটারারি কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করব। ওরাল কমিউনিকেশন বা এই ধরনের ভার্বাল কমিউনিকেশন এই ক্ষেত্রে কিন্তু আমরা প্লেন ল্যাঙ্গুয়েজ ইউজ করব। ক্লিয়ার? চলো নাম্বার 4, the figure of speech in which there is an implicit comparison. The figure of speech in which
there is an implicit comparison is called, যে সেই ফিগার অফ স্পিচ যেখানে একটা তুলনা আছে কিন্তু তুলনাটা ইমপ্লিসিট, নট ক্লিয়ারলি স্টেটেড, দ্য কম্প্যারিজন ইজ হিডেন, দ্য কম্প্যারিজন ইজ আন্ডারস্টুড, তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, ওপেনলি বলবে না, সেই ফিগার অফ স্পিচটাকে কি বলা হয়? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফোর, অপশন সি হাইপারবোল, অপশন সি ডি হচ্ছে অ্যালিটারেশন। তাহলে কি অপশন বি মেটাফোর, কারণ মেটাফোরে আমরা জানি কি কম্প্যারিজনটা ইমপ্লিসিট থাকে, অর্থাৎ আমাকে বুঝে নিতে হয়। এই ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, সি ইজ আ বুলেট। ক্লিয়ার? 5 নম্বর, which of the following sentences is not an example? Which of the following sentences is not an example of metaphor? 4টে আমি এক্সাম্পল দিয়েছি, 4টে এক্সাম্পলের মধ্যে কোন এক্সাম্পলটা মেটাফোরের এক্সাম্পল নয়? ক্লিয়ার? দেখা যাক কি কি এক্সাম্পল আছে। 1 নম্বর আছে হেট্রেড, HATRED, hatred is a black glove, GLOVE, glove. Stretched, STRETCHED, stretched light, LIGHT, over a pale hand. কি হলো? hatred is a black glove, stretched light over a পেল হ্যান্ড। এটা হচ্ছে 1 নম্বর অপশন বা সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে লাভ ইজ এ হোয়াইট অ্যান্ড রেড নোটবুক, লাভ ইজ এ হোয়াইট অ্যান্ড রেড নোটবুক। 3 নম্বর মাই ব্রাদার ওয়াজ বয়েলিং ম্যাড, মাই ব্রাদার ওয়াজ বয়েলিং ম্যাড, BOILING। 4 নম্বর হচ্ছে সি র্যান লাইক এ বুলেট, সি র্যান লাইক এ বুলেট। তাহলে 4 নম্বর অপশনের মধ্যে দেখো একটা তুলনা আছে এবং তুলনাটা ভীষণ ক্লিয়ার, কারণ এই বাক্যের মধ্যে লাইক শব্দটা আছে, আর আমরা জানি কি সো অ্যাজ লাইক থাকলে সেটা সিমিলি হয়। তাহলে আমি কোয়েশ্চেন দিয়েছিলাম কোন এক্সাম্পলটা মেটাফোরের এক্সাম্পল নয়, অতএব অপশন ডি সি র্যান লাইক এ বুলেট। ক্লিয়ার? বাকি 3টে অপশন মেটাফোরের এক্সাম্পল। আমি মেটাফোরের আগে এক্সাম্পল দিলাম এ ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, গান্ধীজি ইজ দ্য পিলার অফ দ্য নেশন, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। এগুলো হচ্ছে কমন এক্সাম্পল। এই যে 3টে এক্সাম্পল দিয়েছি এগুলো হচ্ছে আনকমন এক্সাম্পল। আমি আরেকবার বলে দিচ্ছি, হেট্রেড ইজ এ ব্ল্যাক গ্লোভ, স্ট্রেচড লাইট ওভার এ পেল হ্যান্ড। 2 নম্বর হচ্ছে লাভ ইজ এ হোয়াইট and red notebook. 3 নম্বর হচ্ছে my brother was boiling mad. ক্লিয়ার? চলো এবার 6 নম্বর কোয়েশ্চেনটা দেখি। which of the following sentences is an example of metaphor? এবার কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি। মেটাফোরের কোনটা এক্সাম্পল? আগে কোয়েশ্চেন দিয়েছিলাম কোনটা মেটাফোরের এক্সাম্পল নয়, এখন দিয়েছি কোনটা মেটাফোরের এক্সাম্পল, উদাহরণ। 1 নম্বর দিয়েছি পেন ইজ মাইটার দ্যান দ্য সোড, বা পেন ইজ মাইটার দ্যান সোড, এটা নয়, এটা হচ্ছে মেটোনিমির এক্সাম্পল। 2 নম্বর হচ্ছে হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন, সে সিংহাসনে উঠলো বসলো, এটাও হচ্ছে মেটোনিমির এক্সাম্পল। 3 নম্বর হচ্ছে দিস বুক ইজ বাউন্ড ইন মরক্কো, এই বইটা মরক্কোতে বাঁধাই করা, এটাও মেটোনিমির এক্সাম্পল। তাহলে 4 নম্বরটাই হবে, কি আছে দেখা যাক। অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এটা হচ্ছে মেটাফোরের এক্সাম্পল, মানে ওয়ার্ল্ডকে তুলনা করা হচ্ছে স্টেজের সঙ্গে। অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ স্টেজ, কিন্তু এখানে লাইক শব্দটাকে অমিট করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। 7 নম্বরটা দেখো, ইফ দেয়ার ইজ অ্যান অ্যাপারেন্টলি অ্যাবসার্ড স্ট্রেঞ্জ কম্প্যারিজন between 2 dissimilar things, it is called, মানে বলছে দুটো জিনিসের মধ্যে if there is an apparently absurd strange comparison
between two different things, it is called. দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে যদি একটা অদ্ভুত তুলনা, ঠিক আছে, অ্যাবসার্ড তুলনা হয়, মানে কম্প্যারিজনটা হচ্ছে কিন্তু অ্যাবসার্ড ওয়েতে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এদের মধ্যে কোনো কম্প্যারিজনই সম্ভব নয়। যেমন ভেজিটেবল লাভের সঙ্গে ভেজিটেবলের তুলনা, মস্কুইটোর সঙ্গে ম্যারেজ টেম্পলের তুলনা, হ্যান্ডস অফ কম্পাসের সঙ্গে লাভার ব্লাভেটের তুলনা, এগুলো কি আপাত দৃষ্টি মনে হয় বোকা বোকা তুলনা, কিন্তু যখন আমরা বুঝতে পারছি তখন মনে হচ্ছে সত্যি তো একটা তুলনা আছে, ঠিক আছে। স্ট্রেঞ্জ কম্প্যারিজন, এটা কিসের এক্সাম্পল বা তাকে কি বলা হয় যখন কম্প্যারিজনটা অ্যাবসার্ড হয়, স্ট্রেঞ্জ হয়, স্ট্রাইকিং হয়, শকিং হয়, ইঞ্জিনিয়াস হয়, ঠিক আছে, ফার ফেচেড হয় না ফার ফেচড হয়, তখন তাকে কি বলা হয়? মেটাফর, কনসিট, সিমিলি না পান? অবশ্যই কনসিট। 1 নম্বর অপশনে ছিল মেটাফর, 2 নম্বরে কনসিট, 3 নম্বর সিমিলি, 4 নম্বর পান, অবশ্যই হচ্ছে কনসিট। 8 নম্বর, যে when communication is possible without the use of language, আমরা সাধারণত কমিউনিকেশনে আমরা জানি মেন জিনিস কি ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস, তাই তো, কিন্তু বলছে যখন ল্যাঙ্গুয়েজ ছাড়াই কমিউনিকেশন হচ্ছে, ইট ইজ কল্ড, সেই কমিউনিকেশনকে কি বলা হয়? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন। কি কি আছে? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন না রিটেন কমিউনিকেশন। রিটেন আমাকে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, ওয়ার্ড ইউজ করতে হবে। ওরাল কমিউনিকেশন আমি যদি কিছু কথা বলি আমাকে ওয়ার্ড বলতে হবে, ল্যাঙ্গুয়েজ মাধ্যম দিয়ে করতে হবে। ভার্বালেও ঠিক তাই। তাহলে কি? নন ভার্বাল কমিউনিকেশন। যেমন নন ভার্বাল কমিউনিকেশনে কি কি আছে পরে আমার কোয়েশ্চেন দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। উত্তর হবে নন ভার্বাল কমিউনিকেশন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ নন ভার্বাল কমিউনিকেশন? নিচের কোনটা নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল নয়? তার মানে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে 3টে অপশন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল, বাকি একটা নয়, সেইটা খুঁজে বার করতে হবে। অপশন এ জেস্টার্স, অপশন বি ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অঙ্গি ভঙ্গি, সি অপশন সি বডি ল্যাঙ্গুয়েজ, অপশন ডি হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস। তাহলে নন ভার্বাল মানে যেটা ওরালি হওয়া, মুখে হবে না, তাহলে কি আমরা ওয়ার্ডের মাধ্যম দিয়ে কি করি? মুখে কথা বলি তো, তাই তো। তাহলে এইটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল নয়, কিন্তু বাকিগুলো জেস্টার, আমাকে ওয়ার্ড ইউজ করতে হয় না। ফেসিয়াল এক্সপ্রেশনস, আমি মুখের মধ্যে ভঙ্গি করলাম, সেটা আমাকে ওয়ার্ড ইউজ করতে হলো না। বডি ল্যাঙ্গুয়েজ, আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রমাণ হয়ে গেল যে আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম না রিজেক্ট করলাম, এ ধরনের হয়। তাহলে এগুলো সব হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল। অনলি ইউজ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল নয়, ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল। নাম্বার 10, লেট মি গিভ ইউ এ হ্যান্ড, লেট মি গিভ ইউ এ হ্যান্ড, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে হ্যান্ড মানে আগের দিন বলেছিলাম হেল্প, কেউ কেউ বলছে স্যার সাপোর্ট কেন হবে না? হ্যাঁ হতে পারে, সাপোর্ট না হওয়ার কিছু নেই। দেখো লেট মি গিভ ইউ এ হ্যান্ড, এই যে সেন্টেন্সটা লেট মি গিভ ইউ এ হ্যান্ড, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। কিসের এক্সাম্পল? অপশন এ মেটাফর, অপশন বি মেটোনিমি, অপশন সি পার্সোনিফিকেশন, অপশন ডি লিটোটেস। আরেকবার বলি, মেটাফর, মেটোনিমি, পার্সোনিফিকেশন না লিটোটেস? অবশ্যই এটা মেটোনিমির এক্সাম্পল। ক্লিয়ার? লেট মি গিভ ইউ এ হ্যান্ড, এটা হচ্ছে মেটোনিমির এক্সাম্পল। চলো 11 নম্বরটা দেখি। So, which of the following figure of speech is a far-fetched comparison? Which of the following figure of speech is a far-fetched comparison? ঠিক আছে, অপশন কি কি আছে আমি আগেই বললাম যে কি না, কনসিডার ক্ষেত্রে কতগুলো ওয়ার্ড মনে রাখতে হবে। কি কি? স্ট্রাইকিং,
শকিং, অ্যাবসার্ড, স্ট্রেঞ্জ, ক্লিয়ার, আর হচ্ছে ইঞ্জিনিয়াস, আর হচ্ছে ফারফেচড। এই শব্দগুলো সব কার সঙ্গে যায়? কনসিটের সঙ্গে যায়। তাহলে আমি কি কি অপশন দিয়েছি? মেটাফর, কনসিট, মেটোনিমি, হাইপারবোল। মেটাফর, কনসিট, মেটোনিমি, হাইপারবোল। তাহলে আনসার কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, আগে বলেই দিলাম, আনসার হবে কনসিট। নাম্বার 12, which of the following figure of speech does not misrepresent the truth? কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে। Which of the following figure of speech does not misrepresent the truth? সত্যকে বিকৃত করে না, মানে যেটা ঘটনা সেটাই তুলে ধরে। কি বললাম, বোঝা গেল? যেটা ঘটনা সেটাই তুলে ধরে, কমও বলে না, বেশিও বলে না, উল্টোও বলে না, অন্য কিছুও বলে না। দেখা যাক কি কি অপশন আছে। হাইপারবোল, অপশন বি লিটোটেস, অপশন সি আইরনি, অপশন ডি অ্যালিটারেশন। 1 নম্বর হচ্ছে হাইপারবোল, 2 নম্বর হচ্ছে লিটোটেস, 3 নম্বর হচ্ছে আইরনি, 4 নম্বর হচ্ছে অ্যালিটারেশন। এইবার একটা কথা বলি, হাইপারবোলে কি হয়? যেটা ঘটনা সেটাকে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়, তাহলে সত্য যেটা সেটাকে বিকৃত করছে। লিটোটেসে কি হয়? যেটা ঘটনা সেটা নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়, তাহলে যেটা ঘটনা সেটাকে কি কিছু কমিয়ে বলা হচ্ছে। আইরনিতে কি হয় না, যেটা বলা হয় তার উল্টোটাকে বোঝানো হয়, তাহলে যেটা সত্য সেটাকে আমি কিন্তু বলছি না, আমি উল্টোকে বলছি, বোঝাচ্ছি। অ্যালিটারেশন। তাহলে এই 3টে হলো না, অবশ্যই সে আনসারটা হবে অ্যালিটারেশন। নাম্বার 13, which of the following figure of speech misrepresent the truth? ভালো করে বুঝবে, সত্যকে বিকৃত করে কে? আমরা আগে জেনেছি হাইপারবোল করে, লিটোটেস করে, আইরনি করে। এইবার ধরো এই 3টের মধ্যে অপশনে একটাও নেই, তাহলে কে করে? দেখা যাক। প্যাথেটিক ফ্যালাসি, বি হচ্ছে মেটাফর, সি হচ্ছে অনোমাটোপইয়া, 4 হচ্ছে হাইপারবিটন। আরেকবার অপশনগুলো বলি, প্যাথেটিক ফ্যালাসি, মেটাফর, অনোমাটোপইয়া না হাইপারবিটন। আমরা জানি হাইপারবোল কি করে? মিসরিপ্রেজেন্ট দ্য ট্রুথ। লিটোটেসও তাই, আইরনিও তাই। সাথে আর একটা দোসর আছে, একে রামে রক্ষা নেই তার ওপর আবার সুগ্রীব দোসর বলা কথা বলা হয়। সে এখানে আরেকটা যে সত্যকে বিকৃত করে তোমার আইরনি, হাইপারবোল, লিটোটেস ছাড়াও কে? সে হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। কারণ মেটাফর করে না, সেখানে তুলনা থাকে। অনোমাটোপইয়াতেও হয় না, একটা অনুরণন হয়, ইকো হয়। আর হাইপারবেটনে কি হয়? গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডার চেঞ্জ হয়ে যায়। তাহলে প্যাথেটিক ফ্যালাসি, তাই তো বলেছিলাম, যখন কোনো ন্যাচারাল অবজেক্ট বা ন্যাচারাল অবজেক্টকে কি করা হবে? হিউম্যান কোয়ালিটিটাকে উপর চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়ার পর সে মানুষের মতো আচরণ করবে, তখন অ্যাকচুয়ালি সে মানুষের মতো আচরণ করতে পারে না, কিন্তু কি করে? সে মানুষের মতো আচরণ করে, যেহেতু তার কোয়ালিটিগুলো তার উপর চাপিয়ে দেওয়া হয়। অতএব সে মিসরিপ্রেজেন্ট করছে ট্রুথকে, এবং সেখানে ইমোশন জড়িয়ে আছে। আর ইমোশনে আমরা কি করি? অনেক সময় অনেক কিছু করি যেটা ইমোশনে চললে সাধারণত জীবনে ভুলই হয়, তাই তো। কিন্তু রিয়েলিটি বা হার্ড রিয়েলিটিতে চললে, রিয়েলিস্টিক হলে, ইমোশনাল যদি হও জীবনে অনেক ভুল হবে। কিন্তু যদি রিয়েলিস্টিক হও, বাস্তববাদী হও, জীবনে দেখবে ভুল হবে অবশ্যই, কিন্তু সেটা তুলনায় কম্প্যারেটিভলি অনেক অনেক কম। তাহলে এখানে প্যাথেটিক ফ্যালাসির মধ্যে যেহেতু তোমার ইমোশন জড়িয়ে আছে, সেহেতু এখানে সে কি করবে? ট্রুথকে মিসরিপ্রেজেন্ট করবে। নাম্বার 14, the figure of speech in which a deliberate overstatement is made for conveying feelings. আমি আমার ফিলিংস, অনুভূতিটাকে প্রকাশ করার জন্য আমি কি করব? ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বাড়িয়ে বলবো। কোথায়? কোন ফিগার অফ স্পিচে? 1 নম্বর আইরনি, 2 নম্বর হাইপারবোল, 3 নম্বর পান, 4 নম্বর অ্যাম্বিগুইটি। কোয়েশ্চেনটা আরেকবার বলি। The figure of speech in which
a deliberate overstatement is made. কি জন্য? For conveying feelings is called. সেই ফিগার অফ স্পিচ এ ডেলিবারেট ওভারস্টেটমেন্ট যেখানে করি আমি আমার ইমোশনটাকে বা ফিলিংসটাকে প্রকাশ করার জন্য তাকে বলা হয় হাইপারবোল। ক্লিয়ার? নাম্বার 15 বলছি হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চারটে সেন্টেন্স নিচে দেবো, ইজ নট অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা হাইপারবোলের এক্সাম্পল নয়? দেখা যাক। সি অফার্স ইউ 1000 থ্যাঙ্কস, সে আমাকে 1000 ধন্যবাদ দিল। তাহলে হবে না? নিশ্চয়ই সে 1000 বার ধন্যবাদ দেয়নি। তারপরে হচ্ছে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ দ্য হিলস, সে সেই পাহাড়টার মতোই বয়স্ক। সম্ভব নয়। হিজ টিথ আর ব্লাইন্ডিং হোয়াইট, তার দাঁতগুলো এত সাদা তার দাঁতের দিকে তাকালে চোখ নাকি ঝলসে যায়। এটাও বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। 4 নম্বর হচ্ছে হি ইজ নো ফুল, সে বোকা নয়। তাহলে 1, 2, 3 অর্থাৎ অপশন এ, বি, সি তিনটেই কি হলো? বাড়িয়ে বাড়িয়ে বলা হলো। অর্থাৎ এগুলো হচ্ছে হাইপারবোলের এক্সাম্পল। কিন্তু আমি কোয়েশ্চেন দিয়েছি কোনটা হাইপারবোলের এক্সাম্পল নয়। তাহলে আনসার হবে ডি, হি ইজ নো ফুল। নাম্বার 16 দ্য রিভার সাইড, SIGHED, দীর্ঘ নিঃশ্বাস ফেলা, এটা হচ্ছে সাই। হিভড অ্যাট দ্য সরো অফ দ্য লেডি, মানে নদীটিও মেয়েটির দুঃখে কি করলো? গভীরভাবে দুঃখ প্রকাশ করলো। ঠিক আছে? এই যে বাক্যটা, দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ, এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? অপশন দেখা যাক। হাইপারবোল, লিটোটেস, প্যাথেটিক, ফ্যালাসি না আইরনি। হাইপারবোলে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়, এতে বাড়ানো হচ্ছে না। লিটোটেসের নেগেটিভ ওয়েতে বলা হয়, নেগেটিভ নেই। আচ্ছা, আইরনিতে একটা জিনিস বলবো বোঝাবো তার উল্টোকে, সেটাও হচ্ছে না। তাহলে আনসার হবে প্যাথেটিক, ফ্যালাসি। কারণ এখানে রিভার হচ্ছে একটা ন্যাচারাল অবজেক্ট, সে কি করছে না ইমোশন বশত সে মেয়েটির দুঃখে দুঃখিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি না প্যাথেটিক, ফ্যালাসি। নাম্বার 17 when nature is represented, কি বললাম? when nature is represented as showing interest in human action, নেচার যখন মানুষের অ্যাকশনের উপর তার ইন্টারেস্ট দেখায়, আইদার বাই সিম্প্যাথি অর বাই অ্যান্টিপ্যাথি, তাহলে প্যাথি 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 এই শব্দ যোগ আছে, তার নিশ্চয়ই কোয়েশ্চেনের মধ্যে আনসার লুকিয়ে আছে। কি বলছে? প্রকৃতি যখন মানুষের যে অ্যাকশন, যে কোয়ালিটি, যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে পড়ছে, ঠিক আছে, সেটা সিম্প্যাথি বশতই হোক বা অ্যান্টিপ্যাথি বশতই হোক, তখন তাকে কোন ফিগার অফ স্পিচ বলা হয়? ইট ইজ কল্ড অপশন এ হাইপারবোল, অপশন বি লিটোটেস, অপশন সি প্যাথেটিক, ফ্যালাসি, অপশন ডি আইরনি। কি আছে? আমি বলেছিলাম যে কোয়েশ্চেনের মধ্যে আনসার লুকিয়ে আছে প্যাথি প্যাথি প্যাথি, তার মানে প্যাথেটিক, ফ্যালাসি। 18 which of the following sentences is not an example of pathetic fallacy? নিচের কোনটা প্যাথেটিক, ফ্যালাসি এক্সাম্পল নয়? বোঝা গেল? তাহলে দেখো 1 নম্বর, the dark tree mourned over the dead, mourned, MOURNED, দুঃখ প্রকাশ করা, বিলাপ করা। তাহলে 1 নম্বর বাক্যটা কি ছিল? The dark tree mourned over the dead. B. The wind howled at the dire suffering of the old man. Dire, DIRE. The wind howled, HOWLED, at the dire suffering of the old man. 3 নম্বর হচ্ছে the unhappy land heaved a sigh of relief as the tyrant had passed away. Heaved, HEAVED, sigh, SIGH, relief, RELIEF, as the tyrant
TYRANT, অত্যাচারী, had passed away, মারা গেছে। 4 নম্বর কি আছে? I am so hungry that I could eat a goat. I am so hungry that I could eat a goat. আমি এতটাই ক্ষুধার্ত যে আমি একটা ছাগল পর্যন্ত খেয়ে নিতে পারি। তাহলে আগের অপশনগুলো উইন্ড কি করেছে? বৃদ্ধ ম্যানের বা বৃদ্ধ মানুষটার কষ্টে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করেছে। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে? না, ডার্ক ট্রি মোন্ড ওভার দ্য ডেড। ঠিক আছে, এই অপশনটা, যে এই ট্রিটাও এই মৃতদের জন্য বিলাপ করেছিল। তাহলে 3 নম্বরে কি বলেছে? দ্য আনহ্যাপি ল্যান্ড হিভড এ সাই অফ রিলিফ অ্যাজ দ্য টিরেন্ট হ্যাড পাস্ট। অত্যাচারী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ল্যান্ড যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তাহলে ট্রি, উইন্ড, ল্যান্ড, 3টি প্রকৃতির অংশ, তারা মানুষের মতো আচরণ করছে। ঠিক আছে, এই 3টি হচ্ছে প্যাথেটিক ফ্যালাসির এক্সাম্পল। আর অপশন ডি, আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট এ গোট, এটা হচ্ছে হাইপারবোলার এক্সাম্পল। অথবা আমি কোয়েশ্চেন দিয়েছিলাম কোনটা প্যাথেটিক ফ্যালাসির এক্সাম্পল নয়, অথবা আনসার হবে ডি। Number 19. There is a gap between appearance and reality in the 4th option. There is a gap between appearance and reality in the option. Irony, pathetic fallacy, understatement, আর 4 নম্বর হচ্ছে লিটোটিস। কি? আইরনি, প্যাথেটিক ফ্যালাসি, আন্ডারস্টেটমেন্ট আর হচ্ছে লিটোটিস। আমরা জানি কি আইরনিতে কি হয়? যা বলি তার উল্টোকে বোঝায়। তাহলে অ্যাপিয়ারেন্স মানে দেখতে এমন কিন্তু ভিতরে আর এক রকম, উল্টোটা। তাহলে এটা হবে, আনসার হবে আইরনি। আইরনির ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটির মধ্যে একটা গ্যাপ থাকে। 20. In dash something is said but the opposite is meant. এই মাত্র বললাম যে কোথায় in dash something is said but the opposite is meant. Irony, pathetic fallacy, understatement, লিটোটিস। অবশ্যই আইরনি। আমি একই কোয়েশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করেছি যাতে করে পরবর্তীকালে অসুবিধা না হয় বুঝতে। কারণ আমার কাছে যারা অফলাইনে গাইড নেয় তাদেরকে এইভাবেই আমি তৈরি করি। যাই হোক, দেখো তারপরে কি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ নট অ্যান এক্সাম্পল অফ আইরনি। 4টে অপশন দিয়েছি, 4টে অপশনের মধ্যে কোন অপশনটা আইরনির এক্সাম্পল নয়? ক্লিয়ার? 1 নম্বর, আচ্ছা কোয়েশ্চেনটা আগে বলে দিই, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ নট অ্যান এক্সাম্পল অফ আইরনি? 1 নম্বর কি, হি কেম দেয়ার উইথ হিজ usual punctuality. He came there with his usual punctuality. 1 number. 2 number, the whole discussion did not enter into her wise head. The whole discussion did not enter into her wise head. 3 number, wow, you could win an award for your cleanliness. Wow, you could win an award for your cleanliness. আর 4 নম্বর হচ্ছে, she lives in no mean city. mean হচ্ছে MEAN, তুচ্ছ। সে কোনো তুচ্ছ শহরে বসবাস করে না। আমি কোয়েশ্চেন দিয়েছিলাম কোনটা আইরনির এক্সাম্পল নয়, অবশ্যই আনসার হবে ডি। কারণ ডি এর আনসারটা বা ডি এর অপশনটা হচ্ছে লিটোটিসের এক্সাম্পল। 1 নম্বরটা কি করে হচ্ছে দেখে নিই একবার। হি কেম দেয়ার উইথ হিজ ইউজুয়াল পাংচুয়ালিটি। সে তার যে পাংচুয়ালিটি সেই পাংচুয়ালিটি মেনে এসছে। তার মানে কি সে একদমই পাংচুয়াল নয়, সে অলওয়েজ লেটে আসে। তাহলে আমি পাংচুয়াল কথাটা ইউজ করলাম কিন্তু সে পাংচুয়াল নয়, সে লেট। তাহলে অপোজিট হলো। দ্য হোল ডিসকাশন ডিড নট এন্টার ইনটু এর ওয়াইজ হেড। বলছে গোটা আলোচনাটা তার ওই বুদ্ধিমান মানে জ্ঞানী মাথাতে ঢুকলো না। আরে তার মাথা, সে যদি জ্ঞানী হবে তাহলে ডিসকাশনটা কেন তার ঢুকবে না? তো আসলে সে জ্ঞানী নয়, সে ওয়াইজ নয়, সে ফুল। ওয়াও, ইউ কুড উইন অ্যান অ্যাওয়ার্ড ফর ক্লিননেস। বাবা, তুমি তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিততে পারো? পুরস্কার জিততে পারো। তার মানেটা আমি বলতে চাইছি ইউ আর ভেরি আনটিটি পারসন। ক্লিয়ার? অপোজিট। তাহলে এই 3টে হচ্ছে আইরনির এক্সাম্পল, 4 নম্বরটা আইরনির এক্সাম্পল নয়। ঠিক আছে,
Number 22. Number 22. Just 1 minute. দেখো, which of the following options is not an example of irony? আবার দিয়েছি, মানে যাতে করে এক্সাম্পলগুলোর সঙ্গে তোমরা বেশি বেশি করে পরিচিত হও, সেই জন্য কোয়েশ্চেনগুলো সেইভাবে সেট করা। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ নট অ্যান এক্সাম্পল অফ আইরনি, কোনটা আইরনির এক্সাম্পল নয়? এক নম্বর হচ্ছে টিয়ার্স, মানে চোখের জল, TEARS, মেড দ্য রেইনবো ডাবল, চোখে জল পড়েছে দিয়ে কি করছে, রেইনবোটাকে আমি দুটো দেখছি। অপশন ডি, দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ডায়েড, অপারেশন সফল কিন্তু পেশেন্ট মারা গেল। এটা কি করে হয়? অপারেশন তাহলে সফলটা হলো কি করে, পেশেন্ট যদি মারাই যাবে? তাহলে এটা হচ্ছে আইরনির এক্সাম্পল। সি, এ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড, আমরা যে অপকর্ম করেছি ছোট্ট একটু জল নিলেই ধুয়ে যাবে, কিন্তু আসলে তা নয়, এটা ম্যাকবেথের একটা লাইন, এটা হচ্ছে আইরনিক্যাল লাইন। আচ্ছা, অপশন ডি, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আরবের সমস্ত পারফিউম যদি নিয়ে আসা হয় তাহলে আমার এই ছোট্ট হাতটা কি করবে না, সুইটেন করবে না, মানে সুগন্ধিযুক্ত করবে না, তাই কি? আর একটু পারফিউম দিলি, আতর দিলি তো সেটা সেন্ট হয়ে যাবে, তাহলে তার বিপরীতকে বোঝাচ্ছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশন এ, টিয়ার্স মেড দ্য রেইনবো ডাবল। এটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি এক্সাম্পল। দেখা যাক 23, ইন জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার হচ্ছে শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক, ঠিক আছে? হোয়েন অ্যান্টনি সেজ, যখন অ্যান্টনি বলছে যে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, ব্রুটাস যখন বলছে বা আমি যখন বলছি যে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, কিসের এক্সাম্পল? ভার্বাল আইরনি, ড্রামাটিক আইরনি, সিচুয়েশনাল আইরনি, না টোনাল আইরনি? তাহলে আমি যখন মুখে মুখে বলছি তখন সেটা কিসের আইরনি হয়? অবশ্যই ভার্বাল আইরনি, তাই তো? আনসার হবে ভার্বাল আইরনি। ইন ড্যাশ অ্যান ইভেন্ট অর অ্যান আটারেন্স, কোনো ঘটনা বা কোনো উচ্চারণ, ইন এ পার্টিকুলার কনটেক্সট, বিশেষ পরিস্থিতিতে কোনো ঘটনা বা কোনো উচ্চারণ প্রডিউসেস রিভার্স এফেক্ট, রিভার্স সুইং, সেই রিভার্স এফেক্ট when studied retrospectively, when studied retrospectively, মানে কোনো একটা ঘটনা বা কোনো একটা ডায়ালগ আমি বলেছি, পরবর্তীকালে কি হয়েছে, যখন সেটা আমি ঘুরিয়ে দেখছি সেই ডায়ালগটার কথা, সেই ইভেন্টটার কথা, তখন কিন্তু কি হচ্ছে, পুরোপুরি উল্টে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, ম্যাকবেথে যখন ম্যাকবেথ মার্ডার করে আসে এবং হাতগুলো দেখে যখন বলেছিল যে এই হাতটা যদি আমি সমুদ্রের জলে ধুই তাহলে গোটা নেপচুন সমুদ্রের জল লাল হয়ে যাবে, ক্লিয়ার? তখন লেডি ম্যাকবেথ বলেছিল, এটা আগে বললাম, এ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড, একটু জল নাও তাহলেই সব কি হবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড, এটা লেডি ম্যাকবেথ বলেছে। পরবর্তীকালে গল্পের শেষের নাটকের শেষের দিকে সেই লেডি ম্যাকবেথ বলছে, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, নিজের হাতটা দেখে বেলা কে বলছে, আরবের সমস্ত পারফিউম যদি আমার হাতে ঢেলে দেওয়া হয় তাহলে আমার হাতটা সুগন্ধিযুক্ত হবে না। তাহলে সেই ইভেন্টে, সেই ঘটনাক্রমে লেডি ম্যাকবেথ এই উচ্চারণটা করেছিল, এ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড। পরবর্তীকালে সেই লেডি ম্যাকবেথ আবার কি হলো, আমরা যখন ঘটনাক্রমে দেখছি, উচ্চারণ করছি অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, তখন অটোমেটিক্যালি পাঠকের মনে বলছে, বাহ, দুটো লাইন তো কি সম্পূর্ণ রিভার্স। রেট্রোস্পেক্টিভলি আমি যখন পড়ছি, পিছন থেকে যখন যাচ্ছি, তখন মনে হচ্ছে কি এই লাইনটার উল্টো, তার মানে কি দুটো আইরনিক্যাল লাইন, ঠিক আছে? এই ধরনের যে আইরনি, সেই আইরনিকে কি আইরনি বলা হয়? এক নম্বর হচ্ছে ভার্বাল আইরনি, দু নম্বর হচ্ছে ড্রামাটিক আইরনি,
3 নম্বর হচ্ছে সিচুয়েশনাল আইরনি, আর 4 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল আইরনি। আনসার হবে ড্রামাটিক আইরনি। আমি যে লাইনগুলো বললাম সেই লাইনগুলো খুব ভালো করে মন দিয়ে শুনে রাখো। কোয়েশ্চেন যদি এখান থেকে আসে ড্রামাটিক আইরনি থেকে, এই লাইনটাই আসবে। ক্লিয়ার? আচ্ছা, 25 দেখো। ইন ড্যাশ আইরনি, কোন আইরনিতে দ্য অথর শেয়ার্স সাম ইনফরমেশন উইথ রিডার্স অর অডিয়েন্স হোয়াইল হাইডিং ইট ফ্রম এ ক্যারেক্টার। কোন আইরনিতে অথর, লেখক, কিছু ইনফরমেশন শেয়ার করছেন। দ্য অথর শেয়ার্স সাম ইনফরমেশন কার সঙ্গে? উইথ রিডার্স অর অডিয়েন্স, রিডার বা অডিয়েন্সের সঙ্গে। হোয়াইল হাইডিং ইট ফ্রম এ ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টার, যার ড্রামার যে ক্যারেক্টার বা কোনো স্টোরির যে ক্যারেক্টার, সে বুঝতে পারছে না, কিন্তু পাঠক বা অডিয়েন্স তারা বুঝতে পারছে। এই যে ধরনের আইরনি, এই ধরনের আইরনিগুলোকে কোন আইরনি বলা হয়? ভার্বাল আইরনি, ড্রামাটিক আইরনি, সিচুয়েশনাল আইরনি না স্ট্রাকচারাল আইরনি? অবশ্যই সিচুয়েশনাল আইরনি। কোনো সিচুয়েশনকে কেন্দ্র করে ঘটে এবং সেইখানে কি হয়, অথর সেই আইরনিটা শেয়ার করে বা কিছু ইনফরমেশন শেয়ার করে অডিয়েন্সের সঙ্গে বা রিডারের সঙ্গে, কখনোই সেই স্টোরি বা সেই ড্রামা বা সেই নভেলের ক্যারেক্টারের সঙ্গে নয়। 26 হোয়েন টাইটেলস, একদম সম্পূর্ণ নতুন কোয়েশ্চেন এটা। হোয়েন টাইটেলস, টাইটেল মানে সম্বোধন করি, মানে অ্যাড্রেস করি কাউকে, লাইক স্যার, ম্যাডাম, ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি, বলি তো স্যার, ম্যাডাম, ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি আর ইউজড টু শো মক পোলাইটনেস। মানে অ্যাকচুয়ালি স্যার, ম্যাডাম, ইউর হাইনেস, ইউর হার ম্যাজেস্টি, ইউর লর্ডশিপ, এগুলো আমরা রেসপেক্ট করার জন্য বলি, তাই তো? কিন্তু এইগুলোই যখন আমি এমন একটা সেন্সে ইউজ করব যখন আমি তাকে মক করতে চাইছি, তখন সেগুলো কোন ধরনের আইরনি? কি বলছি কোয়েশ্চেনটা আমি বলি। হোয়েন টাইটেলস লাইক স্যার, ম্যাডাম, ইউর হাইনেস, হার ম্যাজেস্টি আর ইউজড টু শো মক পোলাইটনেস, ইট ইজ কল্ড, কি বলা হয়? ভার্বাল, 2 নম্বর ড্রামাটিক, 3 নম্বর সিচুয়েশনাল, 4 নম্বর টোনাল আইরনি। এটা হচ্ছে টোনাল আইরনির এক্সাম্পল। কোয়েশ্চেনটা মনে হচ্ছে যেন আমার এবার ইম্পর্টেন্ট। অর্থাৎ স্যার, ম্যাডাম, ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি, ইউর লর্ডশিপ, এগুলো যখন কাউকে আমরা মক করার জন্য ইউজ করব, তখন তাকে বলা হবে টোনাল আইরনি। তারপর 27 ইন ড্যাশ রাইটার্স অর স্পিকার্স intentionally make a situation seem less important than it really is. কি হয়? ইন ড্যাশ মানে কোন ফিগার অফ স্পিচে রাইটার্স অর স্পিকার্স, লেখক বা বক্তা, ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে মেক এ সিচুয়েশন, একটা সিচুয়েশনকে ক্রিয়েট করে, সিম লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ, আসলে যা তার থেকে কম গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা জানি আসল যা ঘটনা সেটাকে বেড়ে গেলে কি হয়? হাইপারবোল বা ওভার স্টেটমেন্ট। আসল যা ঘটনা সেটা থেকে কমে গেলে কি হয়? আন্ডারস্টেটমেন্ট। আন্ডারস্টেটমেন্টের অপর নাম কি? লিটোটেস। এক্সাম্পল অপশনে দেখা যাক কি আছে। ওভার স্টেটমেন্ট বা হাইপারবোল, অপশন বি। আন্ডারস্টেটমেন্ট বা লিটোটেস, অপশন সি। আইরনি, অপশন ডি মেটোনিমি। তাহলে আনসার বলেই দিয়েছি, অপশন বি আন্ডারস্টেটমেন্ট বা লিটোটেস। 28 Which of the following sentences is an example of litotes? 4টে এক্সাম্পল দিয়েছি, কোনটা লিটোটেসের এক্সাম্পল? লিটোটেসে বললাম কি কোনো কিছু ঘটনা যেটা এটা এই লেভেলের ঘটনা, সেটাকে এই লেভেলে না বলে আমি নিচে আরো নামিয়ে দিই, কি হবে? নেগেটিভ ওয়েতে, তাই তো? তার মানে লিটোটেসের এক্সাম্পলে একটা নাবাচক শব্দ থাকবে। দেখা যাক। হি ইজ এ ব্রেভ ম্যান, নাবাচক নেই। দে গো বাই বাস, নাবাচক নেই। কলকাতা ইজ এ লার্জ টাউন, নাবাচক নেই। ডি আছে হি ইজ নো ফুল, সে বোকা নয়, তার মানে হি ইজ ওয়াইজ। তাহলে সিচুয়েশনটা হচ্ছে হি ইজ ওয়াইজ, কিন্তু আমি প্রেজেন্ট করলাম কিভাবে? নামিয়ে দিয়ে, হি ইজ নো ফুল, নেগেটিভ ওয়েতে। তাহলে অপশন হলো
ডি। 1 নম্বর অপশন হচ্ছে হি ইজ এ ব্রেভ ম্যান, 2 নম্বর হচ্ছে দে গো বাই বাস, 3 নম্বরে কলকাতা ইজ এ লার্জ টাউন, 4 নম্বরে হচ্ছে হি ইজ নো ফুল। 29. হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ নট অ্যান এক্সাম্পল অফ লিটোটেস, আবার দিয়েছি। আর একটা ছিল কোনটা এক্সাম্পল, এটা দিয়েছি কোনটা এক্সাম্পল নয়। আবারও বলছি, এতগুলো করে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি এক্সাম্পলগুলোর সঙ্গে তোমাদের আরো বেশি করে ফ্যামিলিয়ার করার জন্য, ঠিক আছে। 1 নম্বর, সি লিভস ইন নো মেন সিটি, সে কোনো তুচ্ছ শহরে বাস করে না। তার মানে কি, সে একটা ভালো গার্জিয়াস সিটিতে বসবাস করে, এটা হবে। নো মেন সিটি আছে, তাহলে হবে না। হি ইজ নট আননোন টু ফেম, নট আছে, আননোন, নট আননোন মানে কি, নন, পরিচিত। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সি ইজ রেস্কিউড বাই নো কমন ডেলিভারার, তাহলে নো কমন ডেলিভারার মানে আনকমন ডেলিভারার, তাহলে এখানে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে, এটাও হবে না। অপশন 4, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো, এটা অ্যালিটারিজম বা অ্যালিটারেশন বা প্যারালিজম এক্সাম্পল বা রিপিটেশন এক্সাম্পল বলেছিলাম, তাহলে এটাই হচ্ছে আনসার। 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর অপশন হচ্ছে সি লিভস ইন নো মিন, MEAN, মিন সিটি। 2 নম্বর হচ্ছে হি ইজ নট আননোন টু ফেম। 3 নম্বর হচ্ছে সি ইজ রেস্কিউড বাই নো কমন ডেলিভারার। 4 নম্বর হচ্ছে টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো। Number 30, he is seldom found to be truthful. He is seldom found to be truthful. seldom মানে কদাচিৎ, তাকে কদাচিৎ সত্যবাদী হতে দেখা যায়, ঠিক আছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি, হাইপারবোল, ইউফেমিজম, লিটোটেস। তাকে কদাচিৎ সত্যবাদী হতে দেখা যায়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সে হচ্ছে চরম মিথ্যাবাদী। 100টা কথা বললে, হ্যাঁ, তোমার 99.99% সে মিথ্যা কথা বলে, তাহলে তাকে ডিরেক্টলি আমি তো বলতেই পারি সে হচ্ছে মিথ্যাবাদী, কিন্তু সেটা না বলে আমি বললাম হি ইজ সেলডম ফাউন্ড টু বি ট্রুথফুল। তাহলে কি হলো, আমি ডিরেক্টলি মিথ্যাবাদী বলি, একটা হার্শ, আনপ্লেজেন্ট বা কঠোর শব্দ যখন তাকে বলবো সে একটু শক পাবে, তাই তো। সেটা না করে আমি সেই একই মিনিং বলছি, একটু পোলাইট ওয়েতে বলছি, সেটা কি বলা হয়? আইরনি, হাইপারবোল, ইউফেমিজম, লিটোটেস। অবশ্যই ইউফেমিজম মানে হচ্ছে ভাষণ, যেটা সেটা বলেছিলাম যে তোর বাবা মারা গেছে, বাড়ি চলে আয়, এটা না বলে যে তোর বাবার অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে যেন আর নেই, তুই বাড়ি আয়। কথাটা একই জিনিস কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করলাম, এটা হচ্ছে ইউফেমিজম। 31, the figure of speech in which a harsh or embarrassing statement is softened down and expressed in a polite way is called, which is say figure of speech, the figure of speech in which a harsh or embarrassing statement, কোনো কঠোর বা এম্বারাসড হয়ে যাবে এমন কোনো স্টেটমেন্ট কি সফেন ডাউন করা হয়, একটু টোনটা নামানো হয়, অ্যান্ড এক্সপ্রেসড প্রকাশ করা হয় ইন এ পোলাইট ওয়ে, ঠিক আছে, পোলাই, নম্রভাবে, সেই ফিগার অফকে কি বলা হয়? ইজ কল্ড, কি বলা হয় এখনই বলে দিলাম, আইরনি, হাইপারবোল, ইউফেমিজম না লিটোটেস। আইরনি, হাইপারবোল, ইউফেমিজম না লিটোটেস? অবশ্যই ইউফেমিজম। নাম্বার 32, তো when something is used repeatedly, কোনো কিছু যখন বারংবার আমি রিপিট করব, বা অন্য কেউ লিখেছে সেটাকে আমি ফলো করলাম, সেটাকে অ্যাডপ্ট করলাম, সেটাকে আমি কপি করলাম, সেটা আবার রিপিট করলাম, ইট লুজেস ইটস চার্ম। স্বাভাবিকভাবেই আমার জিনিসটাকে কি হলো, তার চার্মটা হারিয়ে গেল, অ্যাট্রাকটিভ আর থাকলো না। ইট ইজ কল্ড, এই ঘটনাটাকে কি বলা হয়? ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, প্যারালালিজম না ডেভিয়েশন? এটাকে বলা হয় ব্যানালিটি। The word banality is similar to, banality এই শব্দটা কোন শব্দের সঙ্গে সিমিলার? 4টে অপশন দিয়েছি। 1 নম্বর ট্রিভিয়ালিটি, 2 নম্বর রিয়ালিটি, 3 নম্বর ডুয়ালিটি, 4 নম্বর কোয়ালিটি। কোয়েশ্চেনটা আমি বলি, the word banality is similar to, ব্যানালিটি শব্দটা 4টে অপশনের মধ্যে কার সঙ্গে রিলেটেড? 1 নম্বর ট্রিভিয়ালিটি, 2 নম্বর রিয়ালিটি, 3 নম্বর ডুয়ালিটি, 4 নম্বর কোয়ালিটি।
অবশ্যই ট্রিভিয়ালিটি। অপশন নাম্বার 34, দ্য পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মানে কবিতার ভাষা মাস্ট বি ফ্রি ফ্রম, কবিতার ভাষা কিসে থেকে ফ্রি হওয়া দরকার, মানে কবিতায় কোনটা ইউজ করা উচিত নয়, ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, প্যারালালিজম না ডেভিয়েশন। অবশ্যই ব্যানালিটি, কবিতায় ব্যানালিটি চলবে না। 35, ইফ এ পার্টিকুলার টেক্সচুয়াল প্যাটার্ন, আগেও বলেছিলাম আমি, বলি যদি কোনো পার্টিকুলার টেক্সচুয়াল প্যাটার্ন ইজ মোটিভেটেড, বিশেষ কোনো ধরনকে আমি মোটিভেট করলাম, উৎসাহিত করলাম ফর আর্টিস্টিক পারপাসেস, কোনো আর্ট, কোনো লেখা, কোনো অন্য কিছু, ঠিক আছে, তার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি কিছু ট্রিক্স কিছু ইউজ করলাম, সেই ঘটনাটাকে কি বলা হয়? ইট ইজ কল্ড, কোশ্চেনটা বলি, ইফ এ পার্টিকুলার টেক্সচুয়াল প্যাটার্ন ইজ মোটিভেটেড ফর আর্টিস্টিক পারপাসেস, ইট ইজ কল্ড banality, foregrounding, parallelism না deviation। অবশ্যই foregrounding, আনসার হবে foregrounding। 36, if someone uses কি ইউজ করে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কি? অথরিটিস, AUTHORITIS, অথরিটিস, ঠিক আছে, কি পরিবর্তে? ইনস্টেড অফ টনসিলিটিস, এই শব্দটা ইউজ করা উচিত ছিল, কিন্তু ইউজ করলো এই শব্দটা। ক্লিয়ার? এটা হচ্ছে পরিচিত শব্দ, কিন্তু এটা না ইউজ করে ও এটা ইউজ করলো। এই যে ঘটনাটা, এই যে ফ্যাক্টটা, ইট ইজ কল্ড, কোয়েশ্চেনটা বলে দিই একবার, ইফ সামওয়ান ইউজেস অথরিটিস, রিটিস, ঠিক আছে, অথরিটিস না, অথরিটিস, ইনস্টেড অফ টনসিলিটিস বা টনসিলিটাস, ঠিক আছে, এটা ইও হতে পারে, আয়ও হতে পারে, টনসিলিটিস, ইট ইজ কল্ড। এই যে ডেভিয়েশনটা ঘটলো, এই ডেভিয়েশনটাকে কোন ধরনের ডেভিয়েশন বলা হয়? দেখো, স্পেলিং এর ডেভিয়েশন হচ্ছে, ঠিক আছে, নাকি মিনিং এর ডেভিয়েশন বুঝি ভালো করে। ইট ইজ কল্ড অর্থোগ্রাফিক না গ্রাফোলজিক্যাল না লেক্সিক্যাল না সিনট্যাকটিক ডেভিয়েশন। এটা হচ্ছে লেক্সিক্যাল ডেভিয়েশন। ভালো করে এক্সাম্পলটা শুনে রেখে যাও, ঠিক আছে, লেক্সিক্যাল ডেভিয়েশন। নাম্বার 37, কি আছে? যে হ্যাবিচুয়াল অ্যাসোসিয়েশন in uses of two or more words with one another in a given language is called habitual association। মানে কি? এটা বোকে, এই বোকের সঙ্গে হ্যাবিচুয়াল অ্যাসোসিয়েশন কি হবে? ফ্লাওয়ার। আমি লিখলাম টার্ন ওভার, এর সঙ্গে কোন ওয়ার্ডটা যায়? অ্যানুয়াল টার্নওভার, তাই তো? এই যে শব্দগুলো পাশাপাশি বসে, হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন, মানে যেটা ইউজুয়াল জাক্সটাপোজিশন, মানে জাক্সটাপোজিশন মানে হচ্ছে প্লেসমেন্ট সাইড বাই সাইড, যে পাশাপাশি বসা, এই ঘটনাটা কি বলছে? কি? হ্যাবিচুয়াল অ্যাসোসিয়েশন ইন ইউসেজ অফ টু অর মোর ওয়ার্ডস উইথ ওয়ান আনাদার, একে অপরের পাশাপাশি বসলো, ইন এ গিভেন ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাতে, ইজ কল্ড, তাকে কি বলা হয়? ব্যানালিটি, কলোকেশন না প্যারালালিজম না রিপিটিশন? অবশ্যই একে বলা হবে কলোকেশন। 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ইজ ট্রু? নিচে কোন চারটে অপশন দিয়েছি, নিচে কোন অপশনটা হচ্ছে সত্য? তার মানে 3টে সত্য নয়, একটা সত্য, সেটা কি? 8 নম্বরে আছে এ ফার রিলেশন, এ ফার রিলেশন। 2 নম্বরে আছে ডেলিভার এ লেকচার। 3 নম্বরে আছে ক্লিয়ার এক্সামিনেশন,
ক্লিয়ার এক্সামিনেশন। আর 4 নম্বরে আছে স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড। স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড এর মধ্যে কোনটা সত্য, এই মানে কার সঙ্গে কে যায়? ফার্গুলেশন কি বলা যায়? না, বলা যায় না। ডেলিভার এ লেকচার, হ্যাঁ বলা যায়। তাহলে অপশন হবে এটা, কিন্তু এই দুটো মনে রেখে দাও ভালো করে। ক্লিয়ার এক্সামিনেশন এটা হয় না, স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড হয় না, বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমরা বলে দেখবে ডেলিভার এ লেকচার, হি ডেলিভার্ড এ লেকচার। ঠিক আছে, ফার রিলেশন নয়, ডিস্ট্যান্ট রিলেশন। ঠিক আছে, তাহলে আনসার হবে ডেলিভার এ লেকচার। এটা হচ্ছে কলোকেশনাল এক্সাম্পল। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ ট্রু। আবার বলছি এরকমই যে নিচের কোনটা সত্য। নিচে 4টে অপশন নিয়েছি, বলছি যে এই অপশনের মধ্যে কোনটা সত্য। 1 নম্বরে দিচ্ছি হার্ড উইন্ড, HARD। 2 নম্বরে দিয়েছি লার্জ উইন্ড। 3 নম্বরে দিয়েছি সফট উইন্ড। 4 নম্বরে দিয়েছি স্ট্রং উইন্ড। স্ট্রং উইন্ড, হার্ড উইন্ড হয় না, লার্জ উইন্ড হয় না, সফট উইন্ড হয় না, আনসার হবে স্ট্রং উইন্ড। ক্লিয়ার? আচ্ছা, 40 ড্যাশ, প্রথমে দিচ্ছি ড্যাশ, মানে আনসারটা লিখতে হবে। রেফার্স টু দ্য অকারেন্স অফ টু স্ট্রাকচার্স হুইচ আর আইডেন্টিক্যাল ইন সাম রেসপেক্টস বাট ডিফারেন্ট ইন সাম। ভালো করে ডেফিনেশনটা শুনে রাখো। ড্যাশ মানে যে 4টে অপশন দিয়েছি, সেই 4টে অপশনের মধ্যে একটা অপশন, এই মানে হচ্ছে তার সংজ্ঞাটা হচ্ছে এটা। রেফার্স টু দ্য অকারেন্স অফ টু স্ট্রাকচার্স, দুটো স্ট্রাকচার আসবে, হুইচ আর আইডেন্টিক্যাল ইন সাম রেসপেক্টস, যেটা কিছু কিছু ক্ষেত্রে একই, বাট ডিফারেন্ট ইন সাম, আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদা। একে কি বলা হয়? ডেভিয়েশন, প্যারালালিজম, রিপিটিশন না রিকার্সিভনেস? এটা হবে আনসার হবে প্যারালালিজম। অপশন হচ্ছে ডেভিয়েশন, প্যারালালিজম, রিপিটিশন না রিকার্সিভনেস? আনসার হবে প্যারালালিজম। নাম্বার 41 টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ইজ এন এক্সাম্পল অফ, আগে হয়তো ছিল এটা, ব্যানালিটি, প্যারালালিজম, রিপিটিশন না রিকার্সিভনেস? টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে দুটোই আছে, আমি দিয়েছি প্যারালালিজম আর রিপিটেশন। প্যারালালিজমের একটা পার্ট হচ্ছে রিপিটেশন, অত চাপা মানে টেনশনে কিছু নেই। আনসার বা এখানে একজন লিখেছো প্যারালালিজম বা অ্যালিটারেশন থাকলে আমি কি করব? অ্যালিটারেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, কিন্তু প্যারালালিজম কখনোই ফিগার অফ স্পিচ নয়। প্যারালালিজম হচ্ছে একটা লিটারারি ডিভাইস। ক্লিয়ার? আনসারে আশা করছি হয় প্যারালালিজম না হলে অ্যালিটারেশন, দুটোর মধ্যে একটা থাকবে। এখানে কি দিয়েছি? টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ইজ অ্যান এক্সাম্পল অফ রিপিটিশন বা প্যারালালিজম। প্যারালালিজম একটা পার্টই হচ্ছে রিপিটিশন। ক্লিয়ার? আচ্ছা, সে আরেকটা কথা বলেছো যে স্যার ওই কি স্কুল বলেছেন, ওইটা অন্য কিছু নয়, ওটা হচ্ছে PRAGUE, প্লেগ স্কুল অফ লিঙ্গুইস্টস। প্লেগ স্কুল অফ লিঙ্গুইস্ট মনে হচ্ছে যেন কি দেবনাথ, দিগ্বিজয় দেবনাথ, আশা করছি সে এই কোয়েশ্চেনটা করেছো। স্যার 2 নম্বরটা কি? প্লেগ স্কুল অফ লিঙ্গুইস্টস। ঠিক আছে, দেখো তারপরে দেখো, দ্য ওয়ার্ড টুইটারিং, মারমারিং আর দ্য এক্সাম্পলস অফ। টুইটারিং, মারমারিং এগুলো কিসের এক্সাম্পল? অনোমাটোপেইয়া, অ্যালিটারেশন, অ্যাজোনেন্স না রিকার্সিভনেস? আমি বলেছিলাম যে একটি আওয়াজ যখন ইকো হবে, টুইটারিং টুইটারিং টুইটারিং, মারমারিং মারমারিং মারমারিং, ইকো হচ্ছে, এটা হচ্ছে অনোমাটোপেইয়ার এক্সাম্পল। নাম্বার 43 দ্য ওয়ার্ড ক্যানোনাইজেশন বিলংস টু দ্য রেজিস্টার। রেজিস্টার পড়েছিলাম, ঠিক আছে? কোন রেজিস্টারের অন্তর্ভুক্ত ক্যানোনাইজেশন শব্দটা? দ্য ওয়ার্ড
canonization. The word canonization, 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 ডানের একটা কবিতা আছে, ঠিক আছে। এই ক্যানোনাইজেশন শব্দটা বিলংস টু দ্য রেজিস্টার, কোন রেজিস্টার অন্তর্ভুক্ত? অফ, এক নম্বর হচ্ছে স্পোর্টস, 2 নম্বর মিউজিক, 3 নম্বর রিলিজিয়ান, 4 নম্বর এন্টারটেনমেন্ট। কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড ক্যানোনাইজেশন বিলংস টু দ্য রেজিস্টার অফ, অপশন এ স্পোর্টস, বি মিউজিক, সি রিলিজিয়ান, ডি এন্টারটেনমেন্ট। অপশন এ আনসার হবে রিলিজিয়ান। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা ঠিক, নিচের কোনটা ঠিক? দেখো, কি কি আছে? 1 নম্বর অপশন দিয়েছি ড্রাইভ কেয়ারফুলি, ড্রাইভ কেয়ারফুলি। 2 নম্বর দিয়েছি ড্রাইভ সিনসিয়ারলি, আমি অত ভালো করে লিখছি না, হ্যাঁ। 3 নম্বর দিয়েছি ড্রাইভ সেফলি, 4 নম্বর দিয়েছি ড্রাইভ পেশেন্টলি। ড্রাইভ কেয়ারফুলি মনে হচ্ছে হ্যাঁ স্যার হবে, ড্রাইভ সিনসিয়ারলি এটা হতে পারে, ড্রাইভ সেফলি এটাও হবে, ড্রাইভ পেশেন্টলি এটা হবে না। আমি বলেছি কোনটা সত্যি, মানে কোনটা ঠিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কারেক্ট হচ্ছে ড্রাইভ সেফলি, এটাও নয় এটাও নয়, ঠিক আছে। ড্রাইভ সেফলি, হ্যাঁ ড্রাইভ কেয়ারফুলি আমরা বলি, কিন্তু সঠিক হচ্ছে ড্রাইভ সেফলি। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কি বললাম আমার একটা হুইচ অফ দ্য ফলোইং, এগুলোর মধ্যে একটা আসবে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ একটা বা দুটো আসবে। ইজ নট ট্রু, 1 নম্বর হচ্ছে অ্যানুয়াল টার্ন ওভার, 2 নম্বর হচ্ছে লঞ্চ প্রোডাক্ট, 3 নম্বর হচ্ছে গো ব্যাংক্রাফট, 4 নম্বর হচ্ছে স্পিক, কি স্পিক, সরি স্পিক পেশেন্টলি। তাহলে কি আমি এখনই কিছুক্ষণ আগেই বলেছি অ্যানুয়াল টার্ন ওভার কথাটা পাশাপাশি যায়। কোনো প্রোডাক্ট যখন বাজারে আসে সেটা কি বলা হয়? লঞ্চ প্রোডাক্ট, প্রোডাক্টটা লঞ্চ করেছে, তাহলে এটাও পাশাপাশি যায়। গো ব্যাংক্রাফট এটা একসঙ্গেই যায়, এটা মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, তাহলে কোনটা ভুল? স্পিক পেশেন্টলি, কি হবে? স্পিক ফ্লুয়েন্টলি, ঠিক আছে। এটা সত্যি নয়, আমি কোশ্চেন দিয়েছিলাম কোনটা সত্যি নয়, তাহলে এটা সত্যি নয়। আচ্ছা 46 দেখো 46, বলছে ড্যাশ ইজ মোর দ্যান ওয়ান কগনিটিভ মিনিং ফর দ্য সেম পিস অফ ল্যাঙ্গুয়েজ। নিচে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা একই জিনিস তার একাধিক মিনিং থাকবে? ডেভিয়েশন, প্যারালালিজম, অ্যাম্বিগুইটি না পার্সনিফিকেশন? কি ড্যাশ ইজ মোর দ্যান ওয়ান কগনিটিভ মিনিং ফর দ্য সেম পিস অফ ল্যাঙ্গুয়েজ? আনসার হবে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে একই পিস অফ ল্যাঙ্গুয়েজে তার একাধিক মিনিং থাকবে। 47, দ্য সেন্টেন্স ডোন্ট মেক মাই ব্রাউন আইজ ব্লু, ডোন্ট মেক মাই ব্রাউন আইজ ব্লু, কি ডোন্ট মেক মাই ব্রাউন আইজ ব্লু। দেখো তোমরা যারা বলছিলে স্যার আমাদেরকে একটু পেজটা দেখিয়ে দেখিয়ে করান, যেখানে অসুবিধা হওয়ার কথা, যেখানে বোঝা অসুবিধা হওয়ার কথা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? অতএব চাপের কিছু নেই। ডোন্ট মেক মাই ব্রাউন আইজ ব্লু, এটা is an example of, কিসের এক্সাম্পল? অ্যাম্বিগুইটি, ডেভিয়েশন, প্যারালালিজম না ফোরগ্রাউন্ডিং? 1 নম্বর কি বললাম? অ্যাম্বিগুইটি, 2 নম্বর ডেভিয়েশন, 3 নম্বর প্যারালালিজম, 4 নম্বর ফোরগ্রাউন্ডিং।
এটা হবে অ্যাম্বিগুইটি। এই ব্লু শব্দের মধ্যে অ্যাম্বিগুইটি আছে। একটা হচ্ছে ব্লু মানে হচ্ছে তোমার কালার, আর একটা ব্লু মানে হচ্ছে স্যাডনেস। 48. When ambiguity is at word level, ওয়ার্ড লেভেলে যখন কোনো পার্টিকুলার কোনো ওয়ার্ডের মিনিংকে কেন্দ্র করে যখন অ্যাম্বিগুইটি হয় তখন তাকে কি ইট ইজ কল্ড, সেটা কি বলা হয়? সিম্যান্টিক অ্যাম্বিগুইটি, স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি, লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি। যদিও লেক্সিক্যাল আর সিম্যান্টিক একই, হ্যাঁ, এটা হবে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। যখন কোনো পার্টিকুলার ওয়ার্ডকে কেন্দ্র করে হয় তখন তাকে বলা হয় সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। যেমন দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য ব্যাংক, ঠিক আছে? এখানে ব্যাংক মানে হচ্ছে একটা হচ্ছে যেখানে লেনদেন হয়, টাকা পয়সা মানি ট্রানজাকশন হয়, আর একটা ব্যাংক মানে হচ্ছে এজ অফ এ রিভার, নদীর তীর, ঠিক আছে? আচ্ছা, 49. When ambiguity is a situation where the word, class or syntactic function of a word is unclear at the moment the word occurs but is made clear by subsequent context, it is called. কি বললাম? When ambiguity is a situation where the word, class or syntactic function of a word is unclear at the moment the word occurs, যে মুহূর্তে ওয়ার্ডটা পড়ছি সেই মুহূর্তে তার মিনিংটা হয়তো আনক্লিয়ার, বাট ইজ মেড ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার হচ্ছে কখন? বাই সাবসিকুয়েন্ট কনটেক্সট, পরের কনটেক্সটে গিয়ে, ইট ইজ কল্ড, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। ওই জন্য আমি বলেছিলাম দেখবে কোনো আনসিন পড়তে পড়তে কোনো দু একটা ওয়ার্ডের মিনিং খুব অসুবিধা হয়, তখন সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কনটেক্সট ধরে, প্রসঙ্গ ধরে, কোন প্রসঙ্গে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেই প্রসঙ্গ ধরে ওয়ার্ডের মিনিংটাকে গেস করতে হয়। ক্লিয়ার? তাহলে প্রথম যখন পড়ছি তখন কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু যখন আমি কনটেক্সট বেসিসে পড়ছি, পরবর্তী কনটেক্সটে আসছি, তখন কিন্তু ওই ওয়ার্ডের মিনিংটা গেস করতে পারছি কি হতে পারছে। এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। 50. হাফ সেঞ্চুরি. When ambiguity is found in spoken language, when ambiguity is found in spoken language, তুমি বললে ডিয়ার, আমি শুনলাম ডিডাব্লিউএ, তুমি বললে ডিইএআর, আমি শুনলাম ডিডাব্লিউআর, তুমি বললে কট, সিএইউজিএসটি, আমি শুনলাম কি সিওটি কট, ঠিক আছে? তুমি বললে এসএইচআইপি সিপ, আমি শুনলাম এসএইচডাব্লিউপি সিপ। এই ধরনের যখন অ্যাম্বিগুইটি হয়, when ambiguity is found in spoken language and arises, এবং এই অ্যাম্বিগুইটিটা অ্যারাইজ করে কখন? ডিউ টু এরোনিয়াস প্রোনাউন্সিয়েশন, ভুল প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, মানে অফ ওয়ার্ডস ইন এ সিকোয়েন্স, কোন একটা পরিস্থিতিতে ভুল প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যখন স্পোকেন বা প্রোনাউন্সিয়েশনের জন্য যখন অ্যাম্বিগুইটিটা হয় তখন তাকে কি বলা হয়? এরোনিয়াস, ERRO, এরোনিয়াস, NEOUS, ERRO, NEOUS, এরোনিয়াস প্রোনাউন্সিয়েশন, তখন তাকে কি বলা হয়? ইট ইজ কল্ড সিনট্যাকটিক, ফোনোলজিক্যাল, সিম্যান্টিক না লোকাল অ্যাম্বিগুইটি? অবশ্যই ফোনোলজিক্যাল অ্যাম্বিগুইটি। 51. They decided on the boat. দেখো, they decided on the boat, এই বাক্যের মধ্যে হিয়ার অ্যাম্বিগুইটি লাইজ ইন, এই বাক্যটা দিয়ে দিল, হিয়ার অ্যাম্বিগুইটি লাইজ কোথায় নিহিত আছে? 1 নম্বর অপশন হচ্ছে দে, 2 নম্বর অপশন হচ্ছে ডিসাইডেড, 3 নম্বর অপশন হচ্ছে অন, 4 নম্বর অপশন হচ্ছে বোট। কোন শব্দের মধ্যে অ্যাম্বিগুইটি আছে? অ্যাম্বিগুইটি আছে অপশন সি, অনের মধ্যে। তোমরা বলো স্যার অনের মধ্যে আবার অ্যাম্বিগুইটি? হ্যাঁ, মিনিংটা ভালো করে পড়ো। দে ডিসাইডেড অন দ্য বোট, একটা মানে হচ্ছে তারা বোটের উপরে, সেক্ষেত্রে কি প্রিপোজিশন? অন, তারা বোটের উপরে বসে সিদ্ধান্ত নিল। আর একটা দে ডিসাইডেড অন দ্য বোট মানে হচ্ছে অ্যাবাউট,
তারা বোর্ডটা কি করবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিল, রাখবে না রিপেয়ার করবে না বিক্রি করে দেবে, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিল। তাহলে অ্যাম্বিগুইটিটা আছে এই অনের মধ্যে। ঠিক আছে, 52 অ্যাম্বিগুইটি ইজ অফ 7 টাইপস। অ্যাম্বিগুইটি 7 প্রকার। ইট ইজ সেড বাই, এটা কে বলেছেন? হেনরি সুইট, নন চমস্কি, আগে মনে হচ্ছে আগের ভিডিওতে এটা বলা আছে, উইলিয়াম এমসন না বার্নার্ড ব্লক। কি? অ্যাম্বিগুইটি ইজ অফ 7 টাইপস। ইট ইজ সেড বাই, কে বলেছেন? হেনরি সুইট, নন চমস্কি, উইলিয়াম এমসন, বার্নার্ড ব্লক। অবশ্যই আনসার হবে উইলিয়াম এমসন। ঠিক আছে, টোটাল 52টা আজকের ভিডিওতে দিলাম। আগের ভিডিওতে শেয়ার করেছি, তারও আগে এমসিকিউ শেয়ার করেছি। এর বাইরে আশা করছি এমসিকিউ আর হতে পারে না। সিলেবাসের যা সিলেবাস আছে তার বাইরে আমি বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করেছি। ঠিক আছে, যাক, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। এটাই তো আমার শেষ ভিডিও তোমাদের এই সিলেবাসের উপর বেস করে, এবং পরীক্ষা হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের আনসার দেব। ঠিক আছে, মানে কোয়েশ্চেন যখন পাবো তখন অবশ্যই আনসার এখানে আমি আপলোড করব, তোমরা মিলিয়ে দেখে নেবে কতগুলো কি ঠিক করেছো, কতগুলো কমন পেয়েছো। ঠিক আছে, কত নাম্বার পেতে পারো। ভালো করে পড়ো। পরীক্ষা যদি আমার চ্যানেল ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আশাবাদী যে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেমে যেমন হয়েছিল সেই রকমই ভালো হবে। ঠিক আছে, আর যারা এখনো ফলো করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলোকে দেখে নাও, এমসিকিউ কোয়েশ্চেন্সগুলোকে নোট ডাউন করো, তাদেরও পরীক্ষা ভালো হবে। এবং যারা এখনো চ্যানেলটা সম্পর্কে জানে না তাদেরকে শেয়ার করে দাও, কারণ তোমরাই পারো এই চ্যানেলটাকে গ্রো আপ করতে। ঠিক আছে, যাই হোক, ভালো থেকো, পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক। আজকে আপাতত এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই যখন আনসার আপলোড করব তখন। বাই, ভালো থেকো।